আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আ স্ক্রিনটা দেখতে পাচ্ছ। গত দিনে কিছু অল্প আনফিনিশড টাস্ক ছিল। সেটা আমি শেষ করে তারপর নতুন টপিকসে যাব। আর সালমান তোমার আমি মেইল পেয়েছি। হ্যাঁ, আসলে মেইলে তো রিপ্লাই ব্যাক করা যায় না। এই ধরনের কেসে আমরা কনসিডার করি কিন্তু আমরা নিজেরা কোনোভাবে ছুটি দিতে পারি না। তোমরা যদি না ক্লাসে আসো তখন আমরা সেটা কনসিডার করবো যে কোনো পানিশমেন্ট দিতে পারি না, কিন্তু আমি ছুটি দিতে পারি না ইনফ্যাক্ট সেটা। হ্যাঁ, সেটা তোমাকে জানা রাখলাম তোমাদের ক্লাসে। এর জন্য কোনো মেইল ব্যাক করবো না, আমি জাস্ট তোমাদের কনসিডারেশনে জানানোর জন্য বললাম যে হ্যাঁ, তোমরা যখন ক্লাসে আসবে না জাস্ট আমাকে জানাই দেবো যে আমরা থাকতেছি না। ওই সময় আমরা যাতে কোনো পানিশমেন্ট না হয় বা তোমাদের কোনো ক্লাস টেস্ট না থাকে কিংবা অ্যাটেন্ডেন্স গুলো যাতে ওই দিনগুলো কাউন্ট ছাড়া করা হয় সেগুলো আমরা খেয়াল করতে পারি। ঠিক আছে, কিন্তু আলাদা করে ছুটি আমরা দেওয়ার অথরিটি রাখি না। থ্যাংক ইউ স্যার। জি স্যার, ওটাই আর কি, মানে আপনাদের জানানোর ব্যাপারটাই আর কি। স্যার যেই ডেটটা মেনশন করা হয়েছে আমি তাও স্যার মানে ওই উইকের আগে আবার আপনাকে ওটা রিমাইন্ডার দিয়ে রাখবো আর কি। মানে জানেন না কোনো অফিসিয়াল ডকুমেন্টস রাখলে এইভাবে মানে মানে আমরা তুমি যেটা পারছো দ্যাটস অল ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দিতে পারবো না যে ঠিক আছে তুমি বুঝতে পারছো, মেইলে আমি অ্যান্সার দিতে পারবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা হফম্যান কোডিংটা নিয়ে আবার আসতেছি। তো তোমাদের মনে হয়তো অনেকে মনে কোশ্চেন আসছে স্যার হফম্যান কোডিংটা সহজ জিনিস, বা এটা তো এখন আর আমরা তো জিপ করেই পাঠাতে পারি টেক্সট, অনেক আরো অ্যাডভান্স টেকনিক চলে আসছে, কেন আমরা এটা শিখতেছি? হ্যাঁ, এটা শেখার প্রয়োজন হচ্ছে এই জন্য যে যখন আমরা এমন সিস্টেম নিয়ে আমরা চিন্তা করতেছি যেগুলোতে কম্পিউটার আগে থেকে আছে, এটা খুব স্মার্ট অপারেটিং সিস্টেম আমাকে সবসময় সাহায্য করতেছে, কিন্তু যখন দেখো যে তুমি স্ক্র্যাচ থেকে একটা সিস্টেম ডেভেলপ করতেছো সেখানে এমন হতে পারে যে একটা চিপের সঙ্গে একটা চিপ কমিউনিকেট করতেছে, সেখানে কোনো অপারেটিং সিস্টেম নেই, তোমাকে এখানকার ডাটাগুলো ওখানে পাঠাতে হবে এফিশিয়েন্ট ওয়েতে। তো এই চিপের ভিতরে তোমার সফটওয়্যার কোডিং প্রোগ্রামটা ঢুকাই দিতে হবে। কোনো অপারেটিং সিস্টেম বা কোনো রার ফাইল পাবো না, জিপ ফাইল পাবো না, 7 জিপ পাবো না, এই ধরনের কিছু নাই। সেই সমস্ত কোডের জন্য ইট উইল বি হ্যান্ডি। একটা আইওটি যে সমস্ত ডিভাইস গুলো আছে, ডিভাইস এন্ডের থেকে একটা জেনারেটর তার ফল্টের ডাটা গুলাকে পাঠাবে, ফল্ট অবস্থায় কত কারেন্ট কিনে ছিল এটা ওগুলা যে পাঠাবে, ধরো এক সপ্তাহ ডাটা একসাথে পাঠাচ্ছে, এগুলো সে যে স্ট্রিং রাখছে মেমোরিতে, কিন্তু যখন পাঠাবে তখন কমপ্লেক্স ফরম্যাটে পাঠাবে, আপডেট হবে বা উইকলি বা মান্থলি সেভাবে। সেভাবে তখন কিন্তু আমাদের ওই একটা অপারেটিং সিস্টেম দেওয়াটা তো একটা বোকামি হবে, তাই না? একটা খুব হাই এন্ডের চিপ দেওয়াটা বোকামি হবে। কিন্তু আমরা এই হাফম্যান কোডিং এই জিনিসগুলো শিখি এই জন্য যে এটা খুব লো এন্ডের লো ক্যাপাসিটির একটা ডিভাইস দিন, আমরা সেটা একটা 8051 বা এই ধরনের একটা মাইক্রো কন্ট্রোলার দিয়েও যে কেউ এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। এই জন্য এই জিনিসগুলো শেখা। এবার আসো যে আর কিছু এসপেক্ট আমি যেগুলা মেইন এই বইতে গ্রেডে আসলে টাচ করা হয় না, কিন্তু তোমরা জেনে রাখলে দোষের কিছু নাই, সেটা আমি একটু বলে যাচ্ছি যে তোমাদের অনেক কয়েকদিন পরে একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা এখন আমি বলে দিচ্ছি হয়তোবা, যেটা সেজন্য তোমাদের যেন কাজটা থেমে না থাকে। সেই থেমে না থাকার জন্য আমি এই ইস্যুটাকে অ্যাড্রেস করতেছি। তোমরা বলবো যে ডকুমেন্ট কোডিং এক একজন তো এক এক রকম রেজাল্ট আসতেছে, কোনটা ঠিক এখন নাকি কোনোটাই ঠিক না, আসলে কি শিখলাম, এগুলা কনফিউজিং একটা বিষয় তোমাদের সামনে চলে আসবে। দেয়ার আর সো মেনি ওয়েজ, এখানে কনফিউশন আসার প্রচুর অনেকগুলো উপায় আছে, সেগুলো কেন আসে আমি একটু সেগুলোর দিকে হাইলাইট করতে যাচ্ছি। তো আনকনভেনশনাল জিনিস এগুলো, কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা ফেস করবা যারা এগুলা নিয়ে ইমপ্লিমেন্টেশনে যাবা, কিংবা অ্যাটলিস্ট পরীক্ষায় যখন সলভ করে তোমরা মিলাও যে ধরো পরীক্ষার আগে যে একটা প্রবলেম সলভ করে মিলাচ্ছে, যেমন একটা ইস্যু এরকম আসতে পারে যে এটাকে কেউ এখানে রাখলো, বিটাকে কেউ এখানে রাখলো, তাহলে এখানে যেমন নরমালি এটাকে আমরা দেখতে পাচ্ছি 10 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, বিটাকে সেই 01 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা যদি কেউ এভাবে করতো, there is nothing wrong with that, বিট রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে গেলে কোনো কিছু যায় আসছে না, ঠিক আছে? ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে এখানে সিডি দুইটাই ইকুইপ্রবাবল, সিডি এ বি তো দুইটাই ইকুইপ্রবাবল এবং দুইটাকে 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি 1001 2 বিট। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো
যে সিডি এদেরকে আমরা কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি 3 বিট, 3 এটা হচ্ছে 110 একদম। তো এই চার্টটা এরকম আসতে পারে, তো বা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা বিটের চার্ট আছে, ঠিক আছে? তো এইটা যদি তোমরা মিলাও অনেক সময় হতাশ হতে হবে যে দে উইল নট বি দ্য সেম, এবং এটা এক্সপেক্টেড, তারা সেম হবে, হইতে পারে নাও হতে পারে। তো আমরা বুঝবো কি করে? আর যদি কেউ কোড গুলা ঠিক মতো মেনটেন না করে, হি উইল অলসো গেট এ কোড ফ্রি, ঠিক আছে? হি উইল অলসো গেট এ কোড ফ্রি। কারটা ভালো হয়েছে এখন বুঝবো কেমন করে? সেটা বুঝতে গেলে কিছু বিষয় আমাদেরকে চোখে সেদিকে পে অ্যাটেনশন করতে হবে। যেমন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই কোডটা যে আমরা জেনারেট করেছি, এই কোডের এল অ্যাভারেজ কতদিন বলছেন? এল অ্যাভারেজ একটা নতুন টার্ম শুরুতে এখন আছে, যেহেতু মাথাটা ক্লিয়ার আছে এই জন্য একটা নতুন টার্ম শেখা রাখতেছি, সেটা পরীক্ষায় খুব বেশি ম্যাটার করবে না, আমরা হয়তো বের করতে দিব না, কিন্তু দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কি কোডের মেশাতে। এল অ্যাভারেজ শুড বি সেম ফর অল, অথবা যারটা তোমরা অনেক ভাবে করেছো, কেউ কোড গুলা আমি যেভাবে বলেছি অর্ডার গুলা মেনটেন করে করেছো, কেউ অর্ডার গুলা মেনটেন করে করো নাই, ইচ্ছা মতো করছো, প্রত্যেকটা একটা টেবিল দিয়ে করছো, বিভিন্ন ভাবে করছো, রেজাল্ট ডিফারেন্ট আসছে। এটা ডিফারেন্ট আসার পরেও যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এল অ্যাভারেজটা কত এসেছে। এল অ্যাভারেজটা কি জিনিস? তো সেটা হচ্ছে অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ক্যারেক্টারে কতগুলা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, সেটা কিভাবে বের করব? সেটা হচ্ছে এই যেমন এ এসেছে, এ 2 বিট, ঠিক আছে, 2 বিট তার ইনফরমেশন কন্টেন্ট, এবং তার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি কত? 0.25। ঠিক সিমিলারলি বি এসেছে 2 বার, তার সিমিলার প্রবাবিলিটি অফ অকারেন্স 0.25, এটাকে বলে এক্সপেক্টেড ভ্যালু অফ দি অফ এক্সপেক্টেড ভ্যালু অফ বিটস পার ক্যারেক্টার। এইভাবে করে করে আমরা সবগুলা নিব শেষ পর্যন্ত, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? এইচ দেখো বি 2 বার, এ বি দুইটা এসছে 2 বিট করে করে 2 বার, সি ডি 3 বিট করে করে, এবং প্রত্যেকটার অকারেন্স সমান, ফলে এই টার্মটাকে আমরা ইচ্ছে করে এরকম করি 2 ইনটু সি এবং ডি 2 বার আসতেছে 3 বিট, এবং তাদের প্রবাবিলিটি অফ অকারেন্স 0.1। আবার ডি ই এফ জি এইচ, এটা যে 4 বিট করে আসতেছে, প্রত্যেকটার অকারেন্স হচ্ছে 0.05, ডবল 0.05, এবং এরকম টার্ম পার্টা এসেছে 4টার জন্য 4টা। এগুলা যদি আমরা যোগ করি, ঠিক আছে, যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ বিটস পার ক্যারেক্টার, এল অ্যাভারেজ। হ্যাঁ, এই এল অ্যাভারেজের সঙ্গে এনট্রপির একটা সম্পর্ক আছে, বা এনট্রপিকে এর সঙ্গে তুলনা করা যায়। আমরা যখন এল অ্যাভারেজটা বের করব, এই এল অ্যাভারেজ শুড বি স্লাইটলি গ্রেটার অর ইকুয়াল টু এনট্রপি ভ্যালু। এনট্রপি ভ্যালুর চেয়ে কোনোভাবেই এটা কম হওয়া যাবে না। যদি কম হয়ে যায় তাহলে এই কোডটা কি হয়ে গেল? লসি কোড হয়ে যাবে। তো ইনহেরেন্টলি ডকুমেন্ট কোড তোমরা যেভাবেই করো, এগুলা যাই করো, এটা লসই হবে না কখনো। এই সূত্রটা সে মানবেই। কিন্তু তোমরা যদি অর্ডারটা ঠিকমতো প্রিজার্ভ না করো, যেটা হবে এল অ্যাভারেজটা বড় হয়ে যেতে পারে। এল অ্যাভারেজটা যা হওয়ার কথা তার চেয়ে বড় হয়ে যাবে। তো এল অ্যাভারেজটা বড় হলে সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেটা এইচ প্লাস এনট্রপি ভ্যালু প্লাস 1 এর ভিতরে আছে, তাহলে সেটাকে অপটিমাল কোড ধরা হবে, সেটা ওয়ান অফ দি বেস্ট কোড। তো এরকম একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমি কোন এক জায়গা থেকে তোমাদেরকে তুলে দেখাচ্ছি, একটু জাস্ট জিনিসটা একটু ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করার জন্য, যে আমাদের এক একজনের এক এক উত্তর আসতে পারে, দ্যাট ইজ ভেরি মাচ পসিবল, কিন্তু যেই জিনিসটা ডিফারেন্ট হতে পারে না সেটা হচ্ছে আমাদের এল অ্যাভারেজ শুড বি, যেটা যার কম তার এটা সবচেয়ে ভালো হচ্ছে কোডিংটা। যেমন একটা প্রবলেম, আমি যে প্রবলেমটা এখান থেকে নিয়েছি সেটা আসলে এই ধরনের হুবহু এই বি ভ্যালুগুলা নাও দেয়া থাকতে পারতো, তো এরকম একটা প্রবলেম দেয়া থাকতে পারতো। A series of messages to be transferred between two computers over PSTN public switched telephone network এটা ইউজ করে দুইটা ট্রান্সমিটার এবং রিসিভার কতগুলা মেসেজ পাঠাচ্ছে। The messages comprise just দ্য ক্যারেক্টার এ থ্রু এইচ, এ থেকে এইচ পর্যন্ত ক্যারেক্টার গুলা দিয়ে সমস্ত মেসেজ গুলা তৈরি হয়েছে।
analysis has shown that the probability like this, এরকম probability ছিল যেটা আমরা আসলে ইনফ্যাক্ট আমরা সলভ করে দেখিয়েছি। Use Shannon's formula to derive the minimum average number of bits per character. এই minimum average number of bits per character মানে হচ্ছে এনট্রপি। এটাকে আমরা যদি বের করতে চাই, প্রত্যেকের probability জানা আছে, এনট্রপি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। সেটা হচ্ছে একটা সাম pi times log 2 of 1 by pi। এই হচ্ছে তোমার এই log 2 of 1 by pi এর আরেকটা নাম হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, প্রত্যেকটা লেটারের ইনফরমেশন কন্টেন্ট হচ্ছে log 2 of 1 by pi, আর সেটাকে pi দিয়ে গুণ করলে আমার হয়ে যাচ্ছে, গুণ করার পর যদি যোগ করি আমরা এনট্রপি পাবো। এটাকে এনট্রপিটা বের করে দেখানো হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করা হচ্ছে, হাফম্যান কোডিংটাকে করে আমরা যখন এই কোডের বিট সংখ্যাগুলো পেয়ে যাব, তখন আমরা এটাকে দেখবো যে মিনিমাম সেট বাই কনস্ট্রাক্টিং দ্য প্রুফ দ্যাট দিস ইজ দ্য মিনিমাম সেট। কিভাবে মিনিমাম সেট প্রুফ হবে? যদি সেটা অর্ডার প্রিজার্ভ করে, অথবা এল অ্যাভারেজ লাইজ ইন বিটুইন, এই যে এইচ যে ভ্যালুটা আছে এটার থেকে শুরু করে এইচ প্লাস 1 এর ভিতরে আছে, এর বাইরে যায়নি, দেন দিস ইজ অপটিমাল কোড। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কোড। ঠিক আছে, এটা হলেই চলবে। তো সেটার জন্য আমরা দেখতেছি এখানে যেহেতু করা আছে, খুব দ্রুত জিনিসটা দেখা যাচ্ছে। এনট্রপিটা আমরা বের করতে পারি, এটা আমরা জানি কিভাবে বের করতে হয়। সেভাবে প্রত্যেকটা প্রবাবিলিটি থেকে আমরা এনট্রপিটা দেখলাম 2.175 এসেছে। আচ্ছা, আবার একটু পরে আমরা যখন এভারেজ লেন্থটা বের করব, এভারেজ লেন্থটা আমরা যেভাবে দেখিয়েছিলাম তোমাকে, এ বি দুইবার 2 বিট করে প্রত্যেক তাদের প্রবাবিলিটি গুণ করেছি, এ একটার জন্য বি এর জন্য একটা, সি ডি এর প্রত্যেকে 3 বিট করে তার প্রবাবিলিটি, এরকম দুইটা টার্ম ছিল, ই এফ জি এইচ প্রত্যেকে 4 বিট করে তাদের প্রবাবিলিটি। এটাকে যখন আমরা করেছি 2.72 পেয়েছি, which is slightly greater than 2.715 the entropy value. So তোমরা যখন তুলনা করবে, তোমাদের একটা কোড ডিজাইন করা শেষ হবে, কার কোডটা ভালো হয়েছে বুঝতে পারবা কিভাবে, যার এল অ্যাভারেজটা কি সবচেয়ে ক্লোজ টু এনট্রপি ভ্যালু, সেটা হচ্ছে তোমার সবচেয়ে বেস্ট কোড। এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে আমি জাস্ট এই আজকে লেকচারে কিছু শুরুর থেকে একটু জটিল হইলো প্রয়োজনীয় কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আবার মূল লেকচারে চলে আসি আমরা, যেটা ছিল আমরা গতদিন দেখিয়েছিলাম যে কিভাবে এনকোডিং করতে হয়। যে কোনো একটা প্রথমে মেসেজ দেওয়া থাকলে, খুব দ্রুত এটা রিপিট করতেছি, মেসেজ দেওয়া থাকলে যেহেতু লাস্ট মোমেন্টে 5 মিনিট ওভার হয়ে গেছিল, অনেকে লিভ করছিল হয়তো, সেজন্য আমি রিপিট করতেছি, 5 মিনিট সময় লাগবে। মিশন মিসিসিপি মিজোরি, এই ধরনের একটা গ্রুপ অফ লেটার যদি তোমাদের হাতে দেওয়া থাকে, ফার্স্ট কাজ কি হবে? We are going to find out the frequency of occurrence of each individual letter, ঠিক আছে, যেগুলো দিয়ে এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলোকে তৈরি করা হয়েছে, এবং তাদেরকে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। মূল উদ্দেশ্যটা কি, যে আমরা লোয়েস্ট প্রবাবিলিটি যারা আছে তার হায়ার প্রবাবিলিটি, এইভাবে তাদেরকে যেন আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটা যদি কেউ অ্যাসেন্ডিং অর্ডারের সাজাতো, ইট ইজ অলসো অলরাইট, নাথিং রং উইথ দ্যাট। এখন আমরা শুরু করবো প্রথমে আর এবং এন দিয়ে, R1 N1, তাদের দুইজন থেকে একটা নোট তৈরি হবে 2। ঠিক আছে, আচ্ছা 2 হওয়ার পরে এই দুইজনের কাজ শেষ। নেক্সট আমরা কাকে নিব? নেক্সট লোয়ার যে প্রবাবিলিটি আছে U1, সেটাকে নিব। কেউ যদি U1টাকে এখানে দেয়, হি ইজ ফলোইং ডিসেন্ডিং অর্ডার প্রবাবিলিটি। আর কেউ যদি এটাকে দিত এরকম যে না, আমি U1টাকে আমরা সব অ্যাসেন্ডিং অর্ডার প্রবাবিলিটি ফলো করব, তাহলে U1টাকে তাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, আর তারপরে সে নতুন একটা তৈরি করতো 3। 3 আসার পরে সে দেখতো যে কি, আমার এখন অনেকগুলো 2 আছে এবং তারা সবাই ইকুয়াল প্রবাবল, 2 গুলাকে নিয়ে ডিল করতে হতো। তাহলে সে কি করতো, এখানে 2 বসাতো, 2 2 2, এভাবে করে এই দুইটাকে আগে ব্রাঞ্চ করতো, তারপরে এই দুইটাকে ব্রাঞ্চ করতো, এভাবে হতে পারতো। কিংবা আমরা যেখানে ডিসেন্ডিং অর্ডার প্যাটার্ন ফলো করেছি, সেখানে কেমন হবে দেখো, আমি প্রথমে R1 বসালাম, N1 বসাইলাম, 2 দিলাম, 2 এর পরে U1 কে বসাইলাম। ঠিক আছে, এই দুইটাকে একটা ব্রাঞ্চ তৈরি করে নিলাম 3। এরপরে আমরা পি ও স্পেস যে কোনোটাকে বসাইতে পারি, সেভাবে বসাইলাম, সবগুলো ওয়েটেজ 2। কিন্তু মেইনলি তাদেরকে প্রথমে কাদেরকে যোগ করব, ইনফ্যাক্ট এই দুইটাকে যোগ করব, বিকজ দে আর
এই চারটার ভিতরে এরা সবচেয়ে ছোট, 4 আসলো। এবার এই দুটাকে যোগ করে 5 আসবে। Still the descending property is there if this is important. হ্যাঁ, এরপরে যদি কোনো কারণে যদি এরকম হতো যে এই দুটাকে যোগ করার পরে সাপোজ, হ্যাঁ, এই দুটাকে যোগ করার পরে এখানে 3 এসেছে, তাহলে আমাদের একটু কিছু রিঅর্গানাইজ হওয়ার প্রয়োজন হতো। এটা বা এই পুরো ট্রিটাকে দিকে নিয়ে যেতে হতো বা সামথিং লাইক দিস, এরকম কিছু একটা অর্গানাইজেশন চেঞ্জ করা লাগতো, যাতে করে উপরেও এই ইয়েটা ঠিক থাকে। এখানে 5 হয়েছে, এখানে 4 হয়েছে। The descending order should be maintained in each level. কেন এই কাজটা করতেছি? To get the optimum L average. এই জন্য L average এর কথা বলছি। 5 4 ঠিক আছে। এবার দেখো 5 আর 4 আসছে, কিন্তু এদেরকে দিয়ে আমি নতুন নেট তৈরি করব কি না, তার আগে দেখবো যে এই 4 বা 5 এর চেয়ে ছোট কেউ আছে কিনা। হ্যাঁ, 3 আছে, ফলে আমরা 3টাকে প্রায়োরিটি দেব। 3টাকে নিয়ে আসবো, এখানে বসাবো। 3 এর সাথে 4 এর একটা নোট তৈরি করবো, বিকজ তারা হচ্ছে এখন সবচেয়ে লোয়েস্ট প্রবাবিলিটি, সেটা এখানে আমরা তৈরি করতেছি। আচ্ছা, এবার যখন আসছি আমরা দেখছি 5 আর 7টাই সবচেয়ে ছোট, ফলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা যেটা করতেছি, হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেছো যে দুইটা একই লেভেলে নাই, 5 এর পরে 7টা নিচে আছে, কিন্তু এই ধরনের কোনো ব্রাঞ্চিং করাতে কোনো সমস্যা নেই। ব্রাঞ্চিং করলাম, ব্রাঞ্চিং করার পরে এবার 12 আছে আর 8 8 আছে, সবগুলা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই দুটো বাকি আছে। তো আমরা 8 কে এখানে বসাবো একটাকে, কেউ আই 8 কে আগে বসাতে পারে কিংবা এস 8 কে আগে বসাতে পারে, অল দ্য সেম। তাহলে আমরা সেগুলোকে বসাইলাম। এই দুইটা স্মলার ছিল, বাকি দিস ইজ দ্য ওয়ে। এবং তাদেরকে আমরা 10 দিয়ে সাজিয়ে কোড পেয়ে গেলাম। এবার যদি চাই কেউ এল অ্যাভারেজ সেখানে বের করবে, কিন্তু এনট্রপিটা বের করে সে দেখাবে যে আমার কোডটা ভালো, সে চাইলে সেটা দেখাতে কিন্তু এখন পারবে। সে কোড নাম্বারগুলো জানে, 2, তার ফ্রিকোয়েন্সি কতটুকু ছিল, ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি কতটুকু ছিল, সেটা সে কিন্তু বের করতে পারবে। কিভাবে? এখানে টোটাল সবগুলো নাম্বারকে যোগ করুন, 8 8 16 8 19 8 2 21 8 2 23 8 2 25 8 3 28, তাহলে 8/28 হচ্ছে তার প্রবাবিলিটি অফ অকারেন্স। লাইক দিস, সে এভাবে ইচ্ছে করলে তার প্রত্যেকটার জন্য এরকম টার্মগুলোকে বের করে সেটা করতে পারবে, এল অ্যাভারেজটা বের করে করতে পারবে। আর শুধু এই ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স থেকে সে কিন্তু এন্ট্রপিটাও বের করে করতে পারবে, প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করে। তারপরে সে দেখবে যে অবশ্যই, যেহেতু আমরা হফম্যান কোড ফলো করেছি, এটা কখনোই হবে না যে এল অ্যাভারেজ এন্ট্রপির চেয়ে ছোট হয়ে গেছে, এটা হবে না কখনো। ঠিক আছে, যতই ভুল করি বা যাই করে প্রসেসটা ফলো করলে যেটা হতে পারে যে এল অ্যাভারেজের মানটা কম বেশি হতে পারে, কিন্তু কখনো এন্ট্রপির চেয়ে কমে যাবে না। এই জিনিসগুলো ভিতরের বিষয়, এগুলো আমরা দেখব। একটা নিজেরা করার জন্য হাফ ডান ওদের নিজস্ব ওয়েতে একটা করা প্রবলেম দেওয়া আছে, তোমরা এটা নিজেরা করে আমি যেভাবে বলেছি সেটার সাথে মিলিয়ে নিলে তোমরা দেখতে পাবে যে আসলে একই জিনিস আমরা পাচ্ছি। এই যে সবগুলো এরকম লাস্ট ট্রিটা আছে, এটা তারা এখানে ইনফ্যাক্ট অ্যাসেন্ডিং অর্ডার মেইনটেইন করেছে। তো এটা দেখো অ্যাসেন্ডিং অর্ডার, এটা দিয়ে তোমরা চেষ্টা করে দেখো যদি কোনো প্রবলেম থাকে। অ্যাটলিস্ট 5 জনে যদি একসাথে থাকো, তো আমি তাদের 5 জনকে নিয়ে দরকার একটা সেশন বসবো, যেখানে এটাকে রিভিউ করা সম্ভব যায়। কিন্তু বেশি হলে ভালো, সবাইকে একসাথে নিয়ে বসবো। আচ্ছা, এবার আমাদের নতুন টপিক শুরু করতে পারি। ইমেজ এনকোডিং এর প্রারম্ভিক টপিকস, তো সেজন্য একদম গুরুত্ব নেই তা না, কিন্তু অনেক বেশি ওভারওয়েলমিং কোনো কমপ্লেক্সিটি এখানে নাই। এখানে খুব স্লোলি আগাই, আগানোর সময় একটা জাস্ট ওভারঅল এখানে আমরা কি পড়তে যাচ্ছি সেটার একটা ক্লাস আমরা দেখে নিই। একটা ক্লাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে গ্রাফিক্স এনকোডিং করার সময় আমরা যেগুলো কমন ফরম্যাট আছে গ্রাফিক্সকে রিপ্রেজেন্ট করার, ইনফ্যাক্ট আমরা কোনো একটা প্রিভিয়াস ক্লাসে মিডের আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু যথেষ্ট গ্যাপ পড়ে যাওয়ার কারণে আমি এখানে 3টা ইনফরমেশন রিডান্ডেন্টলি যোগ করেছি। যে রিডান্ডেন্সি আমাদের লাইফে ইউজ করার একটা কিছু সুবিধাগুলো আছে, আমাদের যখন প্রয়োজন হচ্ছে সেগুলো আমরা নিয়ে এসে দেখাচ্ছি যাতে কনটেক্সটটা মিনিংফুল হয়, রিলেট করতে তোমাদের আগের জিনিসগুলো দেখে আসতে না হয়, যে মেমোরিটাকে রিফ্রেশ করা যাচ্ছে, পরবর্তী টপিকগুলো ধরতে সুবিধা হবে সেই আশায় আমি এই 3টা টপিকস রিডান্ডেন্ট
মানে আগেও হয়েছিল, এখানে আবার রিপিট করা হয়েছে সেই জিনিসটা। এরপরে আমরা দেখবো নতুন টপিকস গুলো যেখানে শুরু হচ্ছে ভেক্টর এবং বিটম্যাপ গ্রাফিক্স, সেই জিনিসটা আমরা দেখবো। তো ইনফ্যাক্ট আসলে বিটম্যাপ গ্রাফিক্সেরই প্রকার হচ্ছে এই তিনটা। কিছু বেসিক টার্মিনোলজি গুলো বুঝবো। যদি তোমাদের এনার্জি লেভেলে তাহলে আমরা কালার মডেলে যাবো। ইনফ্যাক্ট কালার মডেলটা হয়তো আমি নেক্সট ক্লাসে করবো, এই জন্য যে জিনিসটা খুব ইন্টারেস্টিং, তোমরা শেষের দিকে ক্লাসে চলে আসলে অথবা অতটা ইন্টারেস্ট পাবে না, সেজন্য আমি এটা ডিপেন্ড করতেছে আসলে যে কালার মডেল এবং বাকি অংশটুকু মোস্ট প্রবলি আমি নেক্সট ক্লাসে কভার করব। এটা এই জন্য ডিসিশনটা নেওয়া যে অন্য সেকশনটাতে আমি এতটুকু কভার করতেছি। তিনটা ক্লাসে সেটা তোমাদেরকে আমি টার্গেট করেছি বেসিক টাইম। এবার আসুন যে গ্রাফিক্সের যে বেসিক টার্ম। স্যার আপনার কথাটা কিছুক্ষণ পর পর একদমই ছোট হয়ে যাচ্ছে আর কি, আবার আগের মতো হয় ওরকম। হচ্ছে মনে হয় মাইক্রোফোন বা ইয়ারফোনে হচ্ছে। আচ্ছা, যদি বাই চান্স ছোট হয়ে যায় সাথে সাথে বলবো, আমি কিন্তু অ্যাডিশনালি খেয়াল করবো। তো যেটা এই জিনিসটা আগেও আমরা করেছি, গ্রাফিক্স গ্রাফিক্স গুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, সেগুলোকে মনোক্রোম নাম দেওয়া হয়। কালার ছবিকে দুইটা কালার, যেটা কালার বাট নট দ্যাট মাচ ইমপ্রেসিভ কালারফুল না, ইটস কালারফুল, কালারগুলো ডিফাইন করা যাচ্ছে। এটা হচ্ছে ট্রুলি কালারফুল, রিয়েল লাইফে যে সমস্ত কালার আছে সেগুলোকে সে রিপ্রেজেন্ট করে, তাদেরকে ট্রু কালার ইমেজ বলা হয়। এখানে মেইনলি আমাদের মেইন শিটটাতে বা মেইন পিডিএফটাতে এই ধরনের থিওরিটিক্যাল ব্যাখ্যা দেওয়া আছে। এটা এখানেও লেখা আছে, তোমরা পড়বে। কিন্তু আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, এটা আমি ছবি দিয়ে দেখিয়েছি তোমাদেরকে, পরের ছবিতে তোমরা এটা, এই ছবিটা আমি আগেও দেখিয়েছি। তো এগুলা যথেষ্ট ইম্পর্টেন্ট বলে আমি সেটা আবার রিপিট করতেছি। যখন আমরা কালার করতে যাব, কালার মডেল, তখন এই জিনিসগুলো কনসেপ্টগুলো আমাদের কাজে আসবে। তার ভিতরে একটা কনসেপ্ট হচ্ছে এই যে মনোক্রম। মনোক্রম মানে আমরা বুঝি জাস্ট সিঙ্গেল কালার ইজ ইউজড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যার সিঙ্গেল কালার কেন বললেন, এখানে দেখে বা ব্ল্যাক এন্ড হোয়াইট বলতেছেন। ব্ল্যাক এন্ড হোয়াইটে আমরা যদি বুঝি অ্যাটলিস্ট দুইটা কালার ইজ দেয়ার, ব্ল্যাক ইজ এ কালার, হোয়াইট ইজ আনাদার কালার, সো হোয়াই ইট ইজ নেমড ব্ল্যাক এন্ড হোয়াইট। তো তার প্রথম ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে তোমরা দেখবা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তখন একটা মাত্র কালার ইউজ করে ছবিটাকে ফুটাই তোলা হচ্ছে, সেটা হচ্ছে হোয়াইট কালার, মনোক্রোম, কালার ইজ হোয়াইট। যেমন কিনা আমরা কম্পিউটার স্ক্রিন, মোবাইলের স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড ইজ ব্ল্যাক, এখানে আমরা হোয়াইট কে তুলে ধরতে হলে হোয়াইট কালার অ্যাডিশনালি আমরা জেনারেট করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আরেকটা হতে পারে ব্যাকগ্রাউন্ড, যেমন ব্যানার, হোয়াইট একটা ব্যানার বা হোয়াইট একটা পেজের উপর আমি কিছু প্রিন্ট করতেছি, প্রিন্টার যেগুলা নিয়ে কাজ করে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা সেখানে কিন্তু হোয়াইট, হোয়াইটের উপর আমরা শুধু ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, প্রিন্টারে কালি থাকে শুধু ব্ল্যাক, ঠিক আছে, হোয়াইটের জন্য কোনো কালার অ্যাপ্লাই করতে হয় না। So this is why this is a monochrome, মানে just a single color is used, the another color is the background color, হ্যাঁ। এখানে এই জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করতেছে দেখো, যে একটা ইমেজকে অনেকগুলো ছোট 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 ভাগে ভাগ করে ফেলা হয়, প্রিসাইজলি হচ্ছে না, বাট এরকম 2D গ্রিডে ভাগ করে ফেলা হয়। এটা ছবির ক্যামেরাগুলোতেও তাই করে। প্রত্যেকটা ইমেজ থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন আসছে সেগুলো একটা সেন্সরে, প্রত্যেকটা পিক্সেলের জন্য করসপন্ডিং একটা সেন্সর থাকবে আমার মোবাইল ফোনে যে ক্যামেরা আছে বা আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি, ঠিক আছে। এইভাবে গ্রিডে গ্রিডে প্রত্যেকটা করসপন্ডিং প্রত্যেকটা পিক্সেল, পিক্সেল মানে হচ্ছে পিকচার এলিমেন্ট থেকে পিক্সেল কথাটা আসছে, পিকচার এলিমেন্ট যে সবচেয়ে ছোট ইউনিট, যেটা আমরা যেমন টেক্সটকে সবচেয়ে ছোট ইউনিটকে রিপ্রেজেন্ট করতে গেলে বিট ইউজ করি, ডিজিট ইউজ করি, সেরকম পিকচারের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে একটা পিক্সেল। পিক্সেল কথাটা কোথা থেকে এসেছে, পিকচার এলিমেন্ট, পিক্স কথাটা মানে হচ্ছে পিক্স, এইভাবে পিক্স, পিকচার, এটাকে আমরা পিক্স, পিক্স পিকচার হচ্ছে পিকচার থেকে নিয়েছে, পিকচার্স, পিকচার্স থেকে ছোট ছোট করে এল মানে এলিমেন্ট,
পিকচার এলিমেন্ট, ঠিক আছে? এই যে প্রত্যেকটা পিকচার এলিমেন্টের ভিতরে এখন কি ইনফরমেশন আছে মনোক্রমে সেটা আমরা দেখতে পাচ্ছি। each of these data actually each of the array element actually represent the value of chrome, the single chrome that is used to represent the brightness or color of this particular পিক্সেল। এই পিক্সেলটার ব্রাইটনেস অথবা কালারটাকে বোঝানোর জন্য। যেমন এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে পড়েছে, ব্যাকগ্রাউন্ডের উপরে, ফলে এখানে ব্ল্যাক যেটা সেটা হচ্ছে কালার, এবং সেখানে 0.3822 এই টার্মটা দিয়ে কি বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে যে 38% আমার হাতে ম্যাক্সিমাম যে ব্ল্যাক কালারের পোর্শনটুকু আছে বা আমি এখানে ম্যাক্সিমাম যে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে পারি, সেই ব্ল্যাক কালারের আমরা 38% অ্যাপ্লাই করেছি, 38.22% আরো প্রেসাইজ অ্যাপ্লাই করেছি। এটা ম্যাক্সিমাম যখন হবে তখন এটার মান 1 হয়ে যাবে, সেখানে সাদা ছিটে ফোটাও থাকবে না, সেখানে পুরোপুরি ব্ল্যাক থাকবে। আর যখন আমরা এখানে 38% দিয়েছি তার মানে হচ্ছে বাকি যে অ্যারাউন্ড তোমার 62% আছে, সেই 62% হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক, এটা ওখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিপ্রেজেন্ট করতে পারে, সেটা এই ধরনের একটা কালার দেখতে পাচ্ছি, অ্যাশ টাইপের। এইভাবে আমরা একটা পিক্সেলের একটা ভ্যালু দিয়ে একটা কালারের ইন্টেন্সিটি বা ব্রাইটনেস বা তার পরিমাণটাকে বোঝাই। এটা হচ্ছে মনোক্রমের বিষয়। আচ্ছা, যখন আমরা কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা মনে করলে আমাকে সলভ করা বা পারতাম আমরা নেক্সট ক্লাসে পারলে আমি একটু ম্যাথমেটিক দেখাবো যে কিভাবে আসলে গ্রাফগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। লিমিটেড কালার প্যালেট, এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, এটাকে কালারফুল বলা যায়, কিন্তু কালার্ড বলা যায়, মানে কেউ ব্ল্যাক এন্ড হোয়াইট তো বলতে পারবে না, কিন্তু কালারটা খুব মানে ডিপ না, লাইট গ্রিন, দায়সারা কালারফুল একটা রিপ্রেজেন্টেশন। এটাকে আমরা বলি লিমিটেড কালার প্যালেট ইমেজ, ঠিক আছে? তো এই ধরনের ইমেজে অল্প সংখ্যক কিছু কালার দিয়ে পুরো ছবিটাকে তুলে ধরানো সম্ভব হয়েছে। সেটা কেমন, এটা তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করা যাবে? এখানেও দুটি গ্রিড গুলা ইউজ করা হবে, প্রত্যেকটা গ্রিডের ভ্যালু গুলো এখানে দেখানো হচ্ছে। লিমিটেড কালার প্যালেট is similar to one monochrome image because are uh, they are nothing but a single 2D array of data. Both of them, limited color palette image বলো কিংবা monochrome image বলো, both are nothing but a single array, একটা array of 2D array, একটা 2D array of data। কিন্তু আগেরটাতে দেখতেছিলাম যে ফ্লোটিং নাম্বার ছিল, 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে। এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিজার নাম্বার দ্যাট ইজ সিগনিফিকেন্ট। এই ইন্টিজার নাম্বার দে আর সাম ইন্ডেক্স ভ্যালু অফ এ টেবিল। দিস ইজ দ্য নাম্বার 1 ইন্ডেক্স, দিস ইজ দ্য নাম্বার 2 ইন্ডেক্স এন্ড সো অন, দিস ইজ দ্য নাম্বার 5 ইন্ডেক্স। যখন আমরা এখানে একটা 5 ভ্যালু দেখবো, আনলাইক মনোক্রোম ইমেজ, এটা সে কালার যেটা ইউজ করা হচ্ছে সেটার পরিমাণকে বোঝাচ্ছে না, যে 5% কালার আমরা ইউজ করতেছি, সেটার বদলে সেটা বোঝাচ্ছে 5 নাম্বার একটা এন্ট্রি টেবিলে, সেখানে যেই কালারটাকে দেওয়া হয়েছে সেই কালারটা এই পিক্সেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য কাজে লাগবে। আচ্ছা, তো কিভাবে আমরা বুঝবো যে সেই কালারটা কি? সে দেখা যায় টেবিলটার ভিতরে তিনটা ইয়ে আছে, এটা 24 বিটের একটা টেবিল, প্রত্যেকটা রোতে প্রথম 8 বিট রেড কে বোঝায়, তারপরে 8 বিট গ্রিন কে বোঝায়, তারপরে 8 বিট ব্লু কে বোঝায়, এইভাবে 8 বিট 8 বিট 8 বিট। তো এইভাবে আমরা আরজিবি, তোমরা জানো যখন আমরা একটা ডিসপ্লে দেখাই তিনটা সেন্সর থেকে তিনটা কালার আসে, আরজিবি, আর এর থেকে কি পরিমাণ কালার আসবে, জি এর থেকে কি পরিমাণ কালার আসবে, তারপরে বি এর থেকে কিভাবে কালার আসবে এই পয়েন্টটাকে ফুটায় তোলার জন্য, ঠিক আছে? সেটা আমরা এই মেমোরিতে স্টোর করে রেখেছি। যখন আমরা কোনো একটা সুযোগে আমরা দেখাবো ডিসপ্লে নিয়ে কাজ করার সময় যে কিভাবে এই এগুলোর কম্বিনেশনে আমরা একটা ছবিকে ডিসপ্লেতে ফুটিয়ে তুলতে পারি। সো আপাতত জিনিসটা বুঝলাম, লিমিটেড কালার প্যালেটে একটা 2D অ্যারে অফ ডাটা থাকে, which is very much similar to monochrome image, but dissimilarity is that it stores some index value which are integer, which actually point to a color table. এই কালার টেবিল জিনিসটা এক্সট্রা মনোক্রোম থেকে। এই কালার টেবিলের থেকে কি করা হয়, আমরা কালার ইনফরমেশনটা পাবো, ওই পার্টিকুলার পিক্সেলটার কালার কত হবে, এতটুকু জানলেই চলবে। এরপর আসো ট্রু
ট্রু কালারের বিষয়টা হচ্ছে কেমন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমরা একটা যে কোনো কালারকে তৈরি করতে চাই, তিনটা মৌলিক রং আছে। তিনটা মৌলিক রং হচ্ছে কি, রেড, গ্রিন, ব্লু। এগুলা দিয়েই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর সমস্ত কালার গুলা তৈরি করে ফেলা যায়। এটা হচ্ছে আমরা কালার মডেলে শিখবো, ঠিক আছে? তো সেটা শেখার আগে আপাতত এটা একটা অ্যাপ্লিকেশন দেখতেছি। ট্রু কালার ইমেজে আমরা যে কোনো একটা পিক্সেল এখানে নেওয়া হচ্ছে, সেই পিক্সেলটার ভিতরে কি আসলে মেমোরিতে সে কি স্টোর করে রাখছে, কিংবা যখন আমি একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুললাম, এই ছবিটা আসলে ক্যামেরার ভিতরে কি হইলো, সেখানে একটা রেড রেড ইমেজ কে নেওয়ার জন্য একটা সেন্সর আছে, গ্রিন লাইট গুলো সেন্স করার জন্য একটা ইমেজ আছে, সেন্সর আছে, ব্লু গুলোকে। এখন বুঝবো কি করে, একটা ফিল্টার ইউজ করব। হ্যাঁ, যে একটা সেন্সর যেটা আছে, সেন্সরটা তো আর রেড গ্রিন ব্লু কে বোঝে না। ক্যামেরার ভিতরে একটা ফিল্টার দেওয়া থাকবে, সেখানে শুধু রেড কালার গুলো যাবে। একটা সেন্সরে সেই পরিমাণ তোমার কি হবে, চার্জ জমা হবে, তাই না? যে যত পরিমাণ লাইট পড়লো সেটাকে চার্জে জমা হবে। সেই চার্জের পরিমাণটা কতটুকু, ম্যাক্সিমাম কতটুকু হতে পারে, সাপোজ যে একটা নির্দিষ্ট পরিমাণ হতে পারে যে এত কুলম, সেটা ইকুইভ্যালেন্ট টু 5 ভোল্ট। হ্যাঁ, 5 ভোল্টের ইকুইভ্যালেন্ট এত কুলম, কিংবা 0 ভোল্টের ইকুইভ্যালেন্ট এত কুলম বা 0 কুলম। এই যে একটা রেঞ্জ, এটাকে পার্সেন্টেজ করে ফেলতে হবে, 100 তে কনভার্ট করতে হবে। সেটার থেকে আমরা আসলে একটা ভ্যালুতে কনভার্ট করে, যেটা আমরা মেমোরিতে দেখতে পাবো, ইট উইল বি লাইক দিস 0.1576। এটার মানে হচ্ছে যখন আমি লাইটটা আসতেছে একটা ছবি থেকে, সেই ছবিটায় যদি আমরা একটা লাল ফিল্টার ইউজ করি, যেটার এক পাশে শুধু লাল রংগুলাই আসবে, অন্য রংগুলোকে সে বাধা দিবে, সেই পাশে যদি একটা সেন্সর বসাই, তাহলে সেন্সরটা শুধু লাল রঙের জন্য যতটুকু চার্জ জমা হয় সেটাকে সে রিপ্রেজেন্ট করবে। সেই চার্জটা ম্যাক্সিমাম চার্জের কত পার্সেন্ট, যে সে ম্যাক্সিমাম যতটুকু চার্জ রিপ্রেজেন্ট করতে পারে, যত ভোল্টেজ রিপ্রেজেন্ট করতে পারে, সেটা কত পার্সেন্ট। সে যদি 5 ভোল্ট হয়, তাহলে তার 51% মানে সাপোজ 2.5 ভোল্টের অ্যারাউন্ডে সে চার্জ হয়েছে, সেই ভ্যালুটাকে সে মেমোরিতে স্টোর করে রাখলো। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইট ইজ ডান। রেড কে আলাদা করে ভ্যালু করে রাখা হলো, গ্রিন কে রাখা হলো, ব্লু কে রাখা হলো, এভাবে রাখা হলো। এগুলো এখন মেমোরিতে আছে। সো ট্রু কালার ইমেজটা আসলে কি, তিনটা অ্যারে, each array is a 2D array of ভ্যালু, যে ভ্যালুগুলা কালারের পরিমাণ, একটা লাইটের ভিতরে কি পরিমাণ ওই কালারটা প্রেজেন্ট ছিল, রেড, গ্রিন এবং ব্লু, সেটার ভ্যালুটাকে সে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে আমাদের ইমেজের একদম আনকোডেড রিপ্রেজেন্টেশন, কোনো কোডিং করা ছাড়া আমরা যেভাবে ইমেজটাকে পাই, সেটা আমরা আলটিমেটলি এটাকে কোডিং করা শিখব। এখন আসো, এই আগের টপিকস গুলো আমরা কিন্তু প্রিভিয়াসলি কোনো একটা সময় আলোচনা করেছি, আজকে একটু ডিটেইলস আলোচনা করেছি, কারণ এরপর থেকে আরো ডিটেইলসে যেতে হবে। আগের কথা পরের কথাগুলো যেন ক্লিয়ার হয়, সেজন্য আজকে একটু ডিটেইলসে গেছি। কালার মডেলটা পড়ার সময় কিংবা যখন ইনকোডিং এ যাব, তখন আমাদের এই ডিটেইলস কথাগুলো কাজে আসবে। এবার আসো, দেখো যে আমরা যে সমস্ত ভাবে রিপ্রেজেন্ট করেছি তাতে কিন্তু টপিকসটা সরে আসছে। ভেক্টর এবং বিটম্যাপ গ্রাফিক্স। গ্রাফিক্স বলতে কি, এই টার্ম দুইটা আগে কখনো ইউজ করিনি। গ্রাফিক্স যখন আসছে আমরা বলছি তিন ভাবে গ্রাফিক্সকে রিপ্রেজেন্ট করা হয়। দ্যাট ইজ এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। মনোক্রম দিয়ে আমরা মেমোরিতে কিভাবে রাখি, কিংবা সাপোজ তোমাকে লিমিটেড কালার প্যালেট দিয়ে কিভাবে একটা ইমেজকে স্টোর করে রাখি, কিংবা ট্রু কালার দিয়ে সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করেছি, দ্যাট ওয়াজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট। এখন আমরা একটু থিওরির দিকে আসতেছি। আসলে যখন আমরা থিওরির দিকে তাকাবো, বা খুব কম স্কেলে হইলেও একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ভেক্টর অ্যাপ্লিকেশন। ভেক্টরের মাধ্যমে একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন করা, যেটা আগের অ্যাপ্লিকেশনে ফুটে ওঠে না, আগের যে টপিকসটা ছিল সেটাতে ফুটে ওঠে না। কিন্তু সেই টপিকসটাও আমাদের নিজেদের প্রপোজ করা না, সেটা বইতেই ছিল, বই প্রথমে ভেবে বলছে, পরে এইভাবে এসে বলতেছে। এখন এদের যোগসূত্রটা কোথায়, সেটা আমি এখন এস্টাবলিশ করতে চাচ্ছি। যে হঠাৎ করে একবার বললাম 3 ভাগে ভাগ করা যাচ্ছে, আরেকবার বললাম না 2 ভাগে ভাগ করা যাচ্ছে। ভেক্টর এবং বিটম্যাপ গ্রাফিক্স, কেন এই পার্থক্যটা, সেটা এখন আমি বলতে চাচ্ছি। তো গ্রাফিক্সে হ্যাঁ, দুই ভাবে তুলনা করা যায়, একটা হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে, আরেকটা হচ্ছে বিটম্যাপ গ্রাফিক্সের মাধ্যমে। এই পর্যায়ে এসে আমরা বলবো যে আমরা এই যা কিছু দেখে আসছি সবগুলো আসলে বিটম্যাপ গ্রাফিক্সের অংশ, সেটা অ্যাপ্লাই করা সহজ। সমস্ত আমরা যখন যতগুলা ইউজ করতেছি এখন, ক্যামেরা, সবগুলা ক্যামেরা
এইভাবেই কিন্তু ছবিগুলোকে ক্যাপচার করে স্টোর করে রাখে, এইভাবেই ডিসপ্লে করা হয় যে ডিসপ্লে ইউনিটগুলো থাকে। হ্যাঁ, সেই জন্য দিস ইজ 98% বা 99% কেসে, সব ক্ষেত্রে সেগুলা বিটম্যাপ গ্রাফিক্স, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভেক্টর গ্রাফিক্স আমাদের প্রয়োজন হয়, সেই জন্য আমরা ভেক্টর গ্রাফিক্সটাকে এখন জানবো। ভেক্টর গ্রাফিক্স জিনিসটা কি সেটা এখন শিখি। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে জিওমেট্রিক্যালি একটা শেপকে রিপ্রেজেন্ট করা হয়, আনলাইক 2D অ্যারে অফ ডাটা। 2D অ্যারে অফ ডাটা না দিয়ে এখানে জিওমেট্রিক্যালি উইথ দ্য হেল্প অফ কি পয়েন্টস, ঠিক আছে, কিছু কিছু কি পয়েন্ট দিয়ে আমরা জিওমেট্রিক শেপগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, একটা ইকুয়েশন দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো এটা পরবর্তী স্লাইডে একটু বেটার ক্লিয়ার হবে। আমি সেই স্লাইডে চলে যাচ্ছি, নতুন বুঝতে হবে। যেমন দেখো, যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছে, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছো, এই ধরনের ইলাস্ট্রেটরে ছবিগুলা তৈরি করা হয়, ফন্ট তৈরি করার সময় কিংবা লোগো তৈরি করার সময় আমরা ইলাস্ট্রেটরের সাহায্য নিয়ে থাকি। হ্যাঁ, তো সেখানে দেখা যায় যে এইভাবে কতগুলা কি পয়েন্ট আসলে ভিতরে সে কি কাজ করে সফটওয়্যারটা, এবং তাদের মাঝখানে যে লাইনটা আছে, যে লাইনটা আছে তাদের সেই ইকুয়েশন দিয়ে সে এদের ভিতরে একটা রিলেশন দাঁড় করায়, এভাবে পুরো গ্রাফিক্সটাকে সে রিপ্রেজেন্ট করে। এটা সুবিধা কি পাওয়া যায়, যত স্কেলিং করা হয়, যত তাকে জুম করো না কেন, সে কখনো কি হবে না, কোয়ালিটি ফল করবে না, ডিগ্রেডেড হবে না। এটা হচ্ছে তার সুবিধা। কিন্তু তুমি বুঝতে পারছো যে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এবং সেটার জন্য প্রসেসরের উপরে যথেষ্ট প্রেসার পড়বে যদি সব ইমেজ এরকম হতো। ঠিক আছে, এবং সেটা সবসময় আমরা এত ছোট ছোট একটা গ্রাফিক্স করার জন্য, যেগুলোতে অনেক কার্ভ, ধরো একটা মানুষের মুখকে যদি আঁকতে কেউ এই ভেক্টর গ্রাফিক্স রিপ্রেজেন্ট করতে চায়, সে অনেকগুলো ছোট 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 কি পয়েন্ট সেট করতে হবে, সেগুলোর জন্য সে প্রথম দিকে অনেকগুলো কি পয়েন্ট লাগবে, এবং মূল প্রেসারটা মেমোরিতে না পড়ে প্রসেসরের উপর পড়বে, মেমোরিতে না পড়ে প্রসেসরের উপর পড়বে। এখন যে প্রেসারটা পড়তেছে সেটা বিটম্যাপ গ্রাফিক্সে প্রেসারটা পড়তেছে মেমোরির উপরে, বাট নট অন দা প্রসেসর। আমরা জানি যে আসলে প্রসেসরের উপর প্রেসারটা না দেওয়াটাই বেটার। প্রসেসরে এখন মাল্টিটাস্কিং অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে, ফলে ভেক্টর গ্রাফিক্সটা অত জনপ্রিয় না, শুধুমাত্র সেই সমস্ত জায়গাগুলোতে যেখানে আমাকে ছোট বড় করার, স্কেলিং করার বিষয়টা চলে আসবে, ফন্ট ছোট বড় করা নষ্ট হবে না, তারপরে তোমার লোগো ছোট বড় করার ফলে সেগুলা ফেটে যাবে না, এই সমস্ত কেস গুলাতে তখন আমরা ভেক্টর গ্রাফিক্স ইউজ করি। আদারওয়াইজ ইন এভরি সেক্টর আমরা সেটাকে এই বিটম্যাপ গ্রাফিক্স ফলো করি। কিন্তু সেটার প্রবলেম তোমরা বুঝতেই পারছো, এখন আমরা জুম করব, এই ধরনের আমরা প্রবলেম সবাই ফেস করে থাকি যে বোঝা যাচ্ছে না জুম করলে এই জায়গাটা কেমন। তো সেটা দূর করার জন্য এখন আমরা আমাদের তো স্টোরেজের এখন সমস্যাগুলো কমে গেছে, ফলে আমরা কি করি, আগে আমাদের সময় ধরো 10-15 বছর আগে 8 মেগাপিক্সেল মানে একটা মনে করতাম মহা বড় কিছু। 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেই মানুষ বলতো যে আমার ধরো আজ থেকে 2000 সালের ঘটনা, 20 বছর আগে 2 মেগাপিক্সেল থাকলে সবার বলতো যে খুব ভালো ক্যামেরা। এরপরে ধরো 2010 এর দিকে 8 মেগাপিক্সেল খুব ভালো ক্যামেরা ছিল। 8 মেগাপিক্সেল যদি আরো ছোট ছোট পিক্সেল, একই জিনিস 8 মেগাপিক্সেলটা কোথা থেকে আসতো, একই ছবিকে আমি আরো ছোট ছোট ভাগে ভাগ করলাম। 2 মেগাপিক্সেলে হয়তো বা তাকে দুইটা ইয়ে ছিল, তোমার এইভাবে দুইটা ভাগ ছিল, এখন আমি আরো ছোট ভাগে ভাগ করলাম। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আরো ছোট ছোট ভাগে যদি ভাগ করি তাহলে সুবিধাটা কোথায় হবে, তখন আর এইভাবে ছোট ছোট এইভাবে হবে না, আমি একটা নির্দিষ্ট করে জুম করলে এটা এইরকমই মনে হবে যদি ভাগটা খুব ছোট হয়। ঠিক আছে, আরো অনেক ছোট, এটা 10 গুণ ছোট করে দিলাম, তাহলে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাবো যে অনেক জুম করলেও ছবিটা কোয়ালিটি খুব একটা খারাপ হয় না। এখানে তোমাদের কাছে দেখা যাবে যে অনেকের কাছে 15 মেগাপিক্সেল 20 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ওইটার আসলে ভালো কোন দিকে, জুম করতে থাকো অনেক দূর থেকে একটা ছবি তুলছো, ছবিটাকে জুম করতে করতে দেখো যে হ্যাঁ তারপরেও সেই ছবিটা অনেক কিছু ডিটেলসে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে স্মল স্কেলে বা জুম করলেও ইনফরমেশন গুলো প্রিজার্ভ করার জন্য 8 মেগাপিক্সেল দরকার, নতুবা শুধুমাত্র আমাদের চোখের ইয়ের জন্য কিন্তু 8 মেগাপিক্সেল 10 মেগাপিক্সেল মাছ মোর মানে মোর দেন সাফিসিয়েন্ট। হ্যাঁ, সাইন্টিফিক যারা রিসার্চ করে তাদের জন্য লাগতে পারে যে এর চেয়ে বেশি মেগাপিক্সেল, তখন তারা সেটা ইউজ করবে যে কালারটা কি রেড কালার নাকি তোমার রেড এর কোন ভ্যারিয়েশন,
তার মানে সে সেখান থেকে বোঝার চেষ্টা করতেছে ফ্রিকোয়েন্সিটা কত, রেটের একটা ফ্রিকোয়েন্সি। রেট যদি তোমার আরো কমতে থাকে তখন ফ্রিকোয়েন্সিটা একরকম হবে, যদি রেটটা তোমার ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে সেটা কমনার দিকে যেতে থাকবে। তো এই যে কালারের সূক্ষ্ম ভেরিয়েশনটা কাদের প্রয়োজন হবে বলো? যারা সায়েন্টিফিক রিসার্চে আছে তাদের, তাদের খুব হাই মেগাপিক্সেলের ছবি প্রয়োজন হবে। আসলে ইনফ্যাক্ট আমাদের কিন্তু আমাদের ক্যামেরার যে ক্যাপাসিটি আছে সেগুলো আসলে খুব একটা কাজে লাগে না। তো যাই হোক, আমরা এখন আপাতত ভেক্টর গ্রাফিক্স এবং বিটম্যাপ গ্রাফিক্স এর পার্থক্যটা বুঝতে পারলাম। ভেক্টর গ্রাফিক্স এটা হচ্ছে সুবিধা হলো এটা জুম ইন জুম আউট করলে কোনো অবস্থাতেই তোমার ইনফরমেশন লস্ট হবে না, কোনো কোয়ালিটি ডিগ্রেড করবে না। কিন্তু অনেক কমপ্লেক্স ছবি ফুটিয়ে তুলতে হলে সেটা প্রসেসরের উপরে অনেক বেশি ওভারহেড দিবে, যেটা বিটম্যাপ গ্রাফিক্সে সেই প্রভাবটা দিবে না। কিন্তু সেটা প্রভাবটা ফেলবে স্টোরেজের উপরে, মেমোরির উপরে, ব্যান্ডউইথের উপরে। লাইক দিস। এই জন্য আমাদের একটা ট্রেড অফ আছে, আমরা কোনটা কতটুকু নিব সেগুলো আমরা বুঝে সেভাবে কাজটা করব। এখন আসো আমরা ভেক্টর গ্রাফিক্স চিনলাম, বিটম্যাপ গ্রাফিক্স চিনলাম। ইভেন বিটম্যাপ গ্রাফিক্স এর না বুঝেই আমরা তার ইন্টিগ্রেট ডিটেলস, আরো অনেক ডিটেলস, তার কতগুলো ভাগ আছে সেটা আমরা জেনে ফেলছি। কয়টা ভাগ আছে? 3টা ভাগ। মনোক্রোম বা ব্ল্যাক এন্ড হোয়াইট, লিমিটেড কালার প্যালেট এবং তোমার ট্রু কালার। এবার আরো কিছু টার্মিনোলজি শিখি। সেই টার্মিনোলজি গুলো হচ্ছে এরকম যে পিকচার রেজলিউশন। এখানে দুইবার পিকচার রেজলিউশন কথা আসছে। রেজলিউশন কথাটা যখন আসে তখন আমরা আসলে বুঝতে পারি যে পিকচারটার সাইজ কেমন বা পিকচারটার কোয়ালিটি কত ভালো। পিকচার রেজলিউশন যখন আসে, প্রথম যদি আমরা একটা ক্যামেরা দিয়ে পিকচারটাকে অ্যাকুয়ার করতে চাই, ক্যাপচার করতে চাই, তখন আমরা যেমন বেশিরভাগ ক্যামেরাতে লেখা থাকে 8 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল। এটা মানে হচ্ছে সেই ছবিটাকে যেই ছবিটাই হোক তার সেটাকে সে টোটাল এমনগুলা গ্রিড এবং ইয়েতে ভাগ করবে যাতে করে তাদের এক্স এক্সিস বরাবর যতগুলো পিক্সেল আছে এবং ওয়াই এক্সিস এর বরাবর যতগুলো পিক্সেল আছে, এদিকে সাপোজ আছে 1 2 3 4 5, আর এদিকে আছে 1 2 3 4 চারটা আছে। ওয়াই এক্সিস বরাবর 4টা পিক্সেল আছে, এক্স এক্সিস বরাবর 5টা পিক্সেল আছে সাপোজ। তাহলে তাদের টোটাল পিকচার রেজলিউশন হচ্ছে 4x5, দ্যাট ইজ 20 পিক্সেল। এইভাবে সেই কতগুলা ভাগে আমরা গ্রিডগুলোকে ভাগ করে ফেলবো। আরো প্রিসাইসলি বলতে গেলে কতগুলা আমরা সেন্সর ম্যাক্সিমাম এখানে ইউজ করব এই পিকচারের ইনফরমেশন গুলা কালেক্ট করার জন্য, এবং সেগুলোকে স্টোর করার জন্য কতগুলো মেমোরি আমরা অ্যারে ইউজ করব, সেটাকে আমরা পিকচার রেজলিউশন বলি। এটা ডিফাইন হয় এক্স এক্সিস এ কতগুলো ভ্যালু আছে এবং ওয়াই এক্সিস এ কতগুলো ভ্যালু আছে সেটার উপরে বেস করে। আরেকটা পিকচার রেজলিউশন যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে আউটপুটে আমরা যখন বিশেষ করে প্রিন্টারে কিংবা স্ক্যানারে একটা ছবিকে কিভাবে নিব সেটার জন্য ডট পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে কতগুলো আমরা ডট দিচ্ছি, পিক্সেল দিচ্ছি, সেখানে ইউনিটটা হয়ে যায় ডট। প্রতি ইঞ্চিতে কতগুলো ডট আমরা ফেলবো সেটা বোঝার জন্য আমরা পিকচার রেজলিউশন, যেটা স্ক্যানারে অথবা প্রিন্টারে এই স্পেসিফিকেশনটা বেশি ইউজ হয়। কিন্তু যখন আমরা ক্যামেরার স্পেসিফিকেশন বলবো কিংবা সেই একটা ইমেজ কতটুকু স্টোরেজ সে নিবে সেটা বোঝার জন্য আমরা পিকচার রেজলিউশন ইন টার্মস অফ পিক্সেল কে রিপ্রেজেন্ট করব। পিকচার রেজলিউশন ইন টার্মস অফ পিপিআই ইজ স্পেশালি ইউজড ইন কেস অফ স্ক্যানার এবং তোমার প্রিন্টারের ক্ষেত্রে, আরো মোর স্পেসিফিক্যালি প্রিন্টারের ক্ষেত্রে। স্ক্যানারে যাই করেছে কিন্তু প্রিন্টারে যাতে সেটা আরো সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা যায়। এবার আসো কালার ডেপথ। কালার ডেপথ কত বিট দিয়ে আমি কালারটাকে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? যেমন এখানে কালার একটা আছে ধরো সাপোজ রেড, ঠিক আছে? একটা পার্টিকুলার ভ্যালু আমরা দিলাম রেড, তো কত বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করব? যদি এরকম হয় যে আমরা একটা সেন্সর আছে, সেন্সর যেটা দিয়ে আমরা রেড কালারটাকে নিচ্ছি, যখন রেড কালার লাইটটা এসে পড়ে সেটা ফুললি চার্জ হয়ে যায়, তারপরে সেটাকে বলবো আমরা যেমন 5 ভোল্টের ইকুইভ্যালেন্ট যে কুলম্বটা আছে সেটা যেই ভ্যালুটাকে সে জেনারেট করতেছে চার্জটাকে, সেটাকে যখন আমরা মেমোরি স্টোর করব তখন বলবো সেটা হচ্ছে 1, ঠিক আছে? এবং যখন সেখানে কোনো ভ্যালুই আসে না, 0 ভোল্টের ইকুইভ্যালেন্ট যে চার্জটা আছে সেটাকে আমরা বলবো 0। এদের মাঝখানে আমরা যদি 256টা ভাগ করি তাহলে আমরা বলতে পারবো যে আমরা 256 রকমের রেড কালার ইউজ করতেছি। রেড কালারকে আইডেন্টিফাই করতে পারি 256 রকমের ভ্যারিয়েশন। দিস ইজ আমাদের চোখের জন্য এটা অনেক মানে যথেষ্টের চেয়েও বেশি।
আমাদের চোখ এত ছোট্ট একটা পিক্সেলে এত ভ্যারিয়েশন সে বুঝতে পারে না, কিন্তু সেই জন্য 8 বিট আমাদের চোখের জন্য যথেষ্ট ভালো রিপ্রেজেন্টেশন। এইটা হচ্ছে আমাদের কালার ডেপথ, এটা থেকে বেশি হতে পারে 16 বিট 32 বিট, ফলে একটা পিক্সেলে কত রকমের কালার ভ্যারিয়েশন হবে সেটা দাঁড় করাইতে পারবো। এই হচ্ছে কালার ডেপথের বিষয়। এই দুইটা জিনিস একটা ইমেজের সাইজ কতটুকু হবে সেটার জন্য প্রত্যক্ষ ভূমিকা রাখে। তার সঙ্গে কিছুটা গৌণ ভূমিকা হচ্ছে প্যালেট সাইজ। একটা 2D অ্যাডের সাথে কালার প্যালেট হিসেবে একটা টেবিল যাবে, টেবিলটার সাইজ খুবই নমিনাল হয়, সেজন্য আসলে সেই টেবিলটাকে আমরা কালার প্যালেট বলি। সেজন্য মুখ্য খুব ভূমিকা এখানে রাখে না প্যালেট সাইজটা। পিকচার রেজলিউশন কথা চলে আসছে। অ্যাসপেক্ট রেশিওটা কি? একটা পিকচারে উইডথ এবং তার হাইট, উইডথ এবং হাইট তার রেশিও, উইডথ টু এল। যদি আমাদের এল জানা থাকে, ওয়াই এক্সিস ভ্যারিয়েবল, এক্স এক্সিস ভ্যারিয়েবলটাকে বের করার জন্য আসলে অ্যাসপেক্ট রেশিও সাধারণত 4:3 ইউজ করি, অথবা ওয়াই স্ক্রিন যদি হয় 6:9। তো আমরা যে কোনো একটা ভ্যালু যদি বলে দেওয়া হয় যে এল হচ্ছে আমাদের এতগুলো পিক্সেল দিয়ে লেংথ ওয়াইজ এতগুলো পিক্সেল আছে, তাহলে উইডথ ওয়াইজ পিক্সেলের সংখ্যা কত আছে সেটাকে বের করার জন্য আমরা অ্যাসপেক্ট রেশিও বের করতে পারি। যদি পিক্সেল রেশিও সরাসরি দেওয়াই থাকে তাহলে আসলে অ্যাসপেক্ট রেশিওর আলাদা কোনো গুরুত্ব নাই। অ্যাসপেক্ট রেশিও দিয়ে আমরা স্টোরেজে কতটুকু জায়গা লাগবে সেটা আমাদের আসলে বুঝতে কোনো সাহায্য হবে না। এই হচ্ছে আজকের ক্লাসের জন্য আমি এতটুকুই তোমাদেরকে রাখলাম। নেক্সট ক্লাসে ইন্টারেস্টিং টপিকস তোমরা এতক্ষণ হয়তো অনেক পেশেন্স ইউজ করছো। আজকে যেহেতু ক্লাসটা এক্সট্রা নিলাম না, তোমরা একটা অ্যাটেন্ডেন্সও দিতে পারো, অসুবিধা নেই। দুইটা ক্লাসের সময় আমি নিই নাই, একটা কুইজের মতো টপিকস দিয়ে আমরা ক্লাসটা শেষ করতেছি। এখানে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ ইমেজ ইজ দিস? ইমেজটা কি? এটা হচ্ছে ইমেজটা দেওয়া আছে। লিমিটেড কালার প্যালেটটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য এখানে আসলে মেমোরিতে কি জমা থাকে? মেমোরিতে জমা থাকে এই জিনিসটা। যখন 0 আসে তখন সে দেখে একটা কালার টেবিল থেকে এই ভ্যালুটাকে সে নিয়ে আসে। 0 যখন আসে আবার রেড, 0 যখন আসে ঠিক আছে, 1 যখন আসলো 1 গুলোকে এখানে নিল, 2 যখন আসলো 2 এর ভ্যালুগুলো এখান থেকে নিল, এন্ড সো অন। এইভাবে সে রিপ্রেজেন্ট করেছে। সো দিস ইজ এ কালার ইমেজ বাট নট ট্রু কালার। ট্রু কালার হলে কি হতো? এরকম তিনটা অ্যারে লাগতো, তিনটা অ্যারে লাগতো। এখানে একটা অ্যারে দিয়ে হচ্ছে, which is very much close to monochrome, কিন্তু মনোক্রোম হইলে আর এটা থাকতো না, কালার এবং কালার দেখাতে পারতাম না, ফলে দিস ইজ লিমিটেড কালার রিপ্রেজেন্টেশন। সেটা আমরা খুব সহজে বুঝতে পারছি। আবার যদি আমরা জিজ্ঞেস করি যে which of the following property or properties are related to image storage size, কোন দুইটা প্রপার্টি জানলে তুমি বুঝতে পারবে যে তার ইমেজ সাইজ কতটুকু। ইনফ্যাক্ট এখানে পিকচার রেজোলিউশনটা, পিক্সেল ডেপথটাই ইম্পর্টেন্ট, সেটা আমি আগেই বলেছি। সেটা আমরা এখানে মার্ক করে দিলে এটা ঠিক থাকে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো। আজকে একটা অ্যাটেন্ডেন্স দিলেও চলবে, আজকে ডেটটা আমরা আলাদা করে মেনশন করে রাখি। স্যার দুইটা দিয়ে ফেলছি তো স্যার। সো তাহলে সবাই দুইটা দাও, একজনে যদি দুইটা দিয়ে ফেলো তাহলে প্লিজ কাইন্ডলি সবাই দিয়ে দাও। আজকে আর যেহেতু ক্লাস দিচ্ছি না, কারণ এর পরের টপিকটা খুব ইন্টারেস্টিং। এখন পড়াইলে তোমাদের কাছে সেটা মনে হয় না ভালো লাগে। কালার মডেল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এটা তোমাদের গুরুত্ব সহকারে পড়া লাগবে। সেজন্য আমি এটা বলছি। ইন্টারেস্টিং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদের কথা থাকবে। থ্যাংক ইউ ফর প্রেজেন্স এন্ড পার্টিসিপেশন। নেক্সট ক্লাসে